দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করতে, নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দিয়ে যে নাম্বার রয়েছে সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, ফোন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান ফেসবুক পেজে লাইভ সম্প্রচার হচ্ছে সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আজ আমরা আমাদের যে অনুষ্ঠান সেটি মূলত সাজিয়েছি, আপনারা জানেন যে আমেরিকাতে এই উইকেন্ডের আগে ঠিক 21শে মে নতুন একটি আমেরিকান ইউএসসিআইএস এর পক্ষ থেকে নতুন একটি মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে, যেটি নিয়ে বেশ তোলপাড়। তার মানে যেটা কি বলা হচ্ছে যে আমেরিকায় আসলে গ্রিন কার্ড প্রসেস এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ এখন চাইলেও কিছু নির্দিষ্ট সংখ্যক ভিসাধারী আমেরিকাতে বসে বা আমেরিকাতে থেকে আর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যেটি গ্রিন কার্ডের স্ট্যাটাস পরিবর্তনের জন্য, সেটি করতে পারবে না। এবং তারা কিছু স্পেসিফিক ভিসার কথাও বলে দিয়েছে, এবং সেটি করলে যেমনটি হবে যে একেবারে প্রায় আমেরিকাতে প্রায় 50 বছর ধরে চলে আসা একটি আইন পরিবর্তন হতে যাচ্ছে, যাতে করে অনেকেই ভোগান্তিতে পড়বেন। হাজার হাজার গ্রিন কার্ড প্রত্যাশী মানুষের জন্য এটি একটি দুঃসংবাদই বলা যায়। তবে এর ব্যতিক্রমও রয়েছে, যেখানে বলা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে অনেকেই পারবেন। তাই আমরা আলোচনা করব কারা আবেদন করতে পারবেন না যদি এটি আইনে পরিণত হয় বা এটি যদি বাস্তবায়ন হয়, আর কারা বা আবেদন করতে পারবেন। এইসব ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। আর এইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। দাদা, আপনাকে পেয়েছি আসলে আপনি এরই মধ্যে জানেন, এরই মধ্যে অনেকেই জেনে গিয়েছে দু একদিনের মধ্যে, কিন্তু তারপরেও অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। অনেকেই ব্যাপারটা নিয়ে আসলে বেশ আলোচনা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়াছড়ি হচ্ছে। কিন্তু তাই আপনার থেকে শুরুতে একটু জানতে চাই, এই যে দাদা মেমোরান্ডামটা প্রকাশ হলো, আসলে এই মেমোরান্ডামটাতে কি আছে? এটা আসলে কি বার্তা দিতে চায়? ধন্যবাদ। অবশ্যই আমরা জানি, এটা আইন না জানলেও আমরা বুঝতে পারি যে নতুন করে যে প্রজ্ঞাপন বা পলিসি ম্যানুয়াল পলিসি যেটা প্রকাশ করেছে ইউএসসিআইএস গত 21শে মে, এটা অবশ্যই যারা কিনা অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে চান, যারা মানে আমেরিকাতে বসেই যাদের গ্রিন কার্ড পেতে চান, তাদের জন্য এটা খুব শুভ একটা অথবা সুখকর কোনো বিষয় নয়। তবে একটু আগেই বলছিলেন যে হাজার হাজার না লক্ষ লক্ষ লোকের এই সমস্যা হতে পারে। তো আইনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, আইনের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আইনের ব্যাখ্যাটাকে অথবা আইনের যে এতদিন যে চলছিল, যেভাবে নেওয়া হচ্ছিল, যেভাবে ব্যাখ্যা হচ্ছিল, যেভাবে কিনা এটাকে এক ধরনের প্রথায় পরিণত হয়েছিল, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার মাধ্যমে একটা প্রচলিত যে পদ্ধতি যেটা এতদিন ধরে চলছিল তার উপর ভিত্তি করে মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং সেই রকমভাবে অনেকেরই ড্রিম অনেকটা শ্যাটার্ড হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে খুব বেশিভাবেই। সেটা হলো যে এই যে লটা বলা হচ্ছে যে এদেশে বসে স্ট্যাটাস চেঞ্জ করা, যেটাকে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বলি, অর্থাৎ আপনি যদি কোনো একটা স্ট্যাটাসে থাকেন এবং সেই স্ট্যাটাস থেকে ইমিগ্রেন্ট স্ট্যাটাসে অর্থাৎ গ্রিন কার্ডের জন্য যেতে চান, তাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তার মানে যাচ্ছে এদেশে আসার পরে আপনি কোনো একটা স্ট্যাটাসে থাকতে হবে। এখন এই যে এতদিন ধরে চলছে, এখন হঠাৎ করে এই সিদ্ধান্তের ফলে কি হচ্ছে, যারা কিনা অ্যাপ্লিকেশন করছেন এটা এখনো খুব ক্লিয়ার না যে এটা কবে থেকে তারা কার্যকরী করবেন, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের উপরে করা হবে কিনা অথবা যারা নতুন করে করবেন। তবে যেভাবে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এটা যাদের কেস পেন্ডিং আছে তাদেরটাও এটার মধ্যে পড়বে। কিন্তু অ্যাগেইন এটা যেহেতু ক্লিয়ার না, কাজে এটাকে কোনোভাবেই বলা যাবে না যেটা ফাইনাল সেই অর্থে। তো কি হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আমরা যেটা বললাম আগে, যেটা আমরা মনে করেন সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনি পূর্ণ করেন, অর্থাৎ আপনি যদি এখানে বৈধভাবে এসে থাকেন, অনেক সময় অবৈধভাবে আসলেও সেটা অন্য যেহেতু বিভিন্ন কেস আছে সেটা বাদ দিলাম, শুধুমাত্র আমরা বৈধভাবে যদি এসে থাকেন, স্ট্যাটাস মেনটেন করে থাকেন এবং সব কিছু ঠিক থাকলে আপনি এদেশে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারেন, অর্থাৎ আপনি গ্রিন কার্ড এখানে বসেই পেতে পারেন।
তো এখন তাহলে কি চেঞ্জ হলো? যে চেঞ্জটা হচ্ছে সেটা হলো যে আপনি সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনি পূর্ণ করেনও, তখনও আপনাকে এখন দেখাতে হবে যে কেন আপনাকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কারো করতে দেওয়া হবে। অর্থাৎ তারা বলছেন, যেটা ইউএসসিএস যেটা বলছে সেটা হলো যে এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটাকে যে দেওয়া আছে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস, এটা ডিসক্রিশনারি। অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস আর ডিসক্রিশনারি মানে হলো যেটা আমরা মানে একটা শুভ ইচ্ছার প্রতিফলন, অর্থাৎ আমাদের ইচ্ছাকৃত, এটা ইচ্ছাধীন বিষয়। ইচ্ছা করলে এটা অ্যাজ অফ রাইট না। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, সুতরাং আপনাকে গ্রিন কার্ড দিতে বাধ্য সরকার বা ইউএসসিএস। সেটাকে তারা বলছে আমরা বাধ্য না। যদি আমরা দেই তাহলে কাদেরকে দেবো? আর তখন বলা হচ্ছে যে যারা কারা এটা পাওয়ার যোগ্য হতে পারে, তখন তাদের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া, যেমন আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকতে পারবে না। আপনাকে কেন দেওয়া হবে? আপনাকে দিলে আমেরিকার বেনিফিটটা কোথায়? অর্থাৎ ইট শুড বি দ্য ইন দ্য বেনিফিট অফ দি ইউএসএ। তো এই বেনিফিট অফ দ্য ইউএসএ ইজ ভেরি ভেগ টার্ম, ভেরি ব্রড টার্ম। কিভাবে এটাকে দেওয়া হবে, কিভাবে এটাকে ব্যাখ্যা করা হবে, সেটা কিন্তু এখনো এর মধ্যে ক্লিয়ার না। সুতরাং আপনার ক্রাইটেরিয়া কতগুলো তারা নির্ধারণ করেছেন, যে আপনি এই দেশে কতদিন ছিলেন, বা আপনার এই আমেরিকার কি সুবিধা হবে, আপনার মোরাল ক্যারেক্টার কিরকম, আপনি এই দেশে কখনো মিথ্যা কথা বলেছেন কিনা ইউএসসিএস অথবা কনসুলার পোস্টে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। এবং আমরা অনেকেই জানি যে এখন সোশ্যাল মিডিয়াতেও আপনার কি অপিনিয়ন আছে সেগুলোকে যেমন ধরা হচ্ছে। সুতরাং ইটস লাইক ভেরি ব্রড এবং ভেরি ভেগ। তো সেইগুলোর ভিত্তিতে তো আপনাকে ডিসিশন নেওয়া হবে যে আপনাকে এই দেশে বসে গ্রিন কার্ড পাওয়ার সুবিধা দেওয়া যাবে কি না। কিন্তু এক কথায় বলা হচ্ছে যাদের কিনা এই দেশে এসে আপনারা গ্রিন কার্ড চান, তাদেরকে প্রথমত নিরুৎসাহিত করা হচ্ছে যে না, কারণ হলো যারা অ্যাপ্লিকেশন করছেন সাধারণভাবে নিয়ম হলো আমেরিকার বাইরে থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কনসুলার প্রসেসিংয়ের মাধ্যমে আমেরিকাতে আসবেন, এটা হলো সাধারণ নিয়ম। কিন্তু এর বাইরেও যে নিয়মগুলো আছে সেটা কিন্তু কোনো বেনিয়মও না, এটা অবৈধও না। কারণ হলো আমেরিকাতে বিভিন্নভাবে মানুষ আসে, বিভিন্নভাবে মানুষ অপরচুনিটি পায়, মানুষ বিভিন্নভাবে আমেরিকানরা তাদেরকে দরকার হয়। সুতরাং এই যে পদ্ধতি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, এটাকে শুধুমাত্র যে ইমিগ্রান্টদের সুবিধা, আমেরিকানদের সুবিধা না, সেটা কিন্তু না। কিন্তু আমাদের যে বর্তমান প্রজ্ঞাপন, যে পলিসি প্রকাশ করা হয়েছে, তাতে মনে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস শুধুমাত্র একজনকে একটা মানে যেটা বলে যে গ্রেস, মানে ভিক্ষা বলবো না, তবে বলা যায় অনুকম্পা দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় না সেটা সঠিক ব্যাখ্যা। কারণ হলো এটা যখনই কোনো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হয়, আমেরিকার বেনিফিট হয় না, আমেরিকার জন্য ক্ষতি হয় এমনভাবে তার দেওয়া হয় না। কোনো কিছু আইন তো তেমন কোনো আইনই তৈরি করা হয়নি যেটা আমেরিকার ক্ষতি হোক। এনিওয়ে দ্যাট ইজ মাই কমেন্টস। কিন্তু যাদের জন্য অ্যাপ্লিকেশন যারা করেছেন, যাদের পেন্ডিং আছে, তাদের জন্য এটা একটা চিন্তার বিষয়। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যারা এখানে অ্যাসাইলাম করেছেন এবং অ্যাসাইলাম যাদের গ্রান্ট হয়েছে, তাদের কিন্তু এর দ্বারা কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কারণ তাদের অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য কোনো সমস্যা নেই। তবে অবশ্যই অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু এই প্রজ্ঞাপনের আওতায় কিন্তু, এই পলিসির আওতায় কিন্তু আপনাদের জন্য কোনো সমস্যা নেই। এটা ধন্যবাদ। আচ্ছা, কিছু ক্যাটাগরির কথা আমরা দেখলাম প্রজ্ঞাপনের মধ্যে, যেমন স্টুডেন্ট ভিসার কথা বলা হচ্ছে, অথবা টেম্পোরারি ভিজিটর ভিসার কথা বলা হচ্ছে, এরকম কিছু ভিসার কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ভিসাধারীরা তাহলে এখন যদি কনসুলার মাধ্যমে যদি এটা করতে যায়, তাহলে তো একটা লম্বা দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে পড়ে যাবে, তাদেরকেও ব্যাকলগের মধ্য দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে তো পারিবারিক সেপারেশনের একটা সম্ভাবনা তৈরি হয়। তো এটি আসলে কিভাবে হবে? আপনি কি মানে গদ বাঁধা সবাইকে কি দিবে? যদিও বা ওখানে বলা হচ্ছিল যে বিশেষ ব্যবস্থায় কারোর জন্য অন্য ব্যবস্থা থাকতে পারে। তো সেক্ষেত্রে আবেদন করার পরে কি এটা আমেরিকা থেকে নির্ধারণ হবে, নাকি আসলে আবেদনের সময়ে এটা বাইরে থেকে করতে হবে? ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। কথাটা হলো যেভাবে বলা হয়েছে, তাতে বলা হয়েছে যে আপনার দেশে গিয়ে আপনি ইমিগ্রেশন যে প্রসেস আছে তার মাধ্যমে করে আসবেন। তার মানে হচ্ছে কনসুলার প্রসেসিং। সুতরাং ইট কুড বি লাইক আপনি অ্যাপ্লিকেশন করলেও আপনাকে, যেমন অনেকগুলো ভিসাতেই আছে, আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন করে আপনি আমেরিকার মধ্যে থেকে যদি আপনি সেই ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেনও, কিন্তু আপনি ওয়ান্স ইউ গো আউট অফ দ্য কান্ট্রি
তখন আপনাকে আবার কনসুলার প্রসেসিং এর মাধ্যমে আসতে হয়। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই কোথাও বাধা নেই, যে কোথাও আপনি বলা যাবে না যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে কোনো সময় অ্যাপ্লিকেশন করা যেতে পারে, কিন্তু প্রসেসিংটা কেমন হবে সে গুড কোশ্চেন আপনি যেটা বলেছেন। হয়তো আপনি এখানে থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, দেন আপনার যে ভিসার যে ইন্টারভিউ হবে তখন আপনি কনসুলার প্রসেসিং আপনি যাবেন। সেটা হলো তাদের বর্তমান যে আছে সেটা হলো যে পলিসি আছে তার সারমর্ম দ্বারা যে আপনাকে যেতে হবে। কিন্তু অ্যাট দ্যাট সেম টাইম আপনার বুঝতে হবে যে এখানে কিন্তু মানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসকে কিন্তু একবারে বাতিল করা হয়নি, বাতিল করার কোনো ক্ষমতাও নেই পলিসি মেমোরেন্ডামের মাধ্যমে। মানে এটা একটা ল, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস একটা ল। এটা ডিসক্রিপশনারি মানেই হলো এই না যে আপনি করতে পারবেন না, আপনাকে বললো এই আইন চেঞ্জ হয়ে গেল তা না। এই বর্তমান প্রশাসন যে প্রজ্ঞাপন দিয়েছেন মনে রাখবেন এটা কিন্তু একটা পলিসির জন্য এটা দেওয়া হয়েছে। পলিসি ম্যানুয়াল এগুলো খুবই এটা কোনো ল না, এটা কোনো লকে বাস্তবায়ন করার জন্য কিছু পলিসি বিভিন্ন সময় নেওয়া হয় সেটা। কিন্তু এটা আমার কাছে মনে হয় যে এই পলিসি যেটা করা হয়েছে সেটা সঠিকভাবে সঠিক না, অনেকটাই মানুষের জন্য খুব হবে, কিন্তু এটা আলটিমেটলি যদি চ্যালেঞ্জ করা হয় হয়তো এটাকে অনেকটাই বিপক্ষে যাবে। কিন্তু ইন জেনারেল এই কথাটা যে জেনারেলি করা না, কথাটা আমার কাছে মনে হচ্ছে যেটা ওভারব্রড। তবুও যদি অ্যাপ্লিকেশন করা হয়, আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই, অ্যাপ্লিকেশন অবশ্যই আপনি করতে পারবেন। কিন্তু প্রসেসিংয়ের ব্যাপারে যদি আপনি এখানে বসে অ্যাডজাস্টমেন্ট রেস্টোরেন্স করতে চান তাহলে আপনার বার্ডেনটা অনেক বেশি। যেমন বার্ডেনটা আপনাকে অনেক কিছু প্রমাণ করতে হবে যে কেন আপনি আমেরিকা কীভাবে বেনিফিটেড হবে আপনাকে দ্বারা, আপনার প্রমাণ করতে হবে আপনার যে নেগেটিভ যে ক্রাইটেরিয়াগুলো আছে দ্যাট আউটওয়ে, যেটা পজিটিভ ক্রাইটেরিয়া আউটওয়ে নেগেটিভ ক্রাইটেরিয়া, নেগেটিভ যে আপনার ক্যারেক্টারিস্টিক আছে, অর্থাৎ আপনার বিপক্ষে যেসব যুক্তি আছে সেগুলোর তুলনায় আপনার সপক্ষের যুক্তি অনেক বেশি জোরালো, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। দ্যাট ইজ কাইন্ড অফ ভেগ। সো কীভাবে আপনি আমরা ফ্যাক্টরগুলো আমরা করি, যেমন বলে থাকি যে বিভিন্নভাবে এই দেশে তার জন্য এটা সে মোরালি কোনো মোরাল ক্যারেক্টার ভালো, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, ট্যাক্স পে করেছে, এই দেশে থাকা অবস্থায় এতগুলো ভালো কাজের সাথে জড়িত ছিল, সোশ্যাল ওয়ার্ক করেছে, এগুলো বললে আপনি হয়তো অনেকটাই বোঝা যাবে যে আপনি আপনার পক্ষে অনেক বেশি আছে। কিন্তু অ্যাগেইন যিনি ডিসিশন নেবেন তিনি ডিসিশন নেবেন যে এটা আলটিমেটলি আউটওয়ে করছে কিনা এবং এটার মাধ্যমে আমেরিকার যে কোনো বেনিফিট হবে কিনা। তো সেইগুলো একবারে এক্স্যাক্টলি কীভাবে বিশ্লেষণ করা হয় এটা এখন পর্যন্ত কোথাও কিন্তু লেখা নেই, বা এটাকে এখনো ভেগ আকারই আছে স্টিল। যেটা আপনি বলছেন অ্যাপ্লিকেশন এসি, আই ডোন্ট সি দ্যাট এনি প্রবলেম মেকিং অ্যাপ্লিকেশন। দাদা, এটা নিয়ে আমার আরো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা অনেকেরই করে থাকে, আমরা এই প্রশ্নগুলো নেব, কিন্তু আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। দর্শক কে আছেন, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ফারিহা তানজিম। হ্যাঁ বলুন, আপনি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন, আমার আম্মারে আর কি আমি ভিজিটে আনছিলাম, তো এখন এখানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আর কি দিছিলাম গত ডিসেম্বরে, এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে। এখন কোনো ইয়ে করে নাই, অবস্থা তো 5-6 মাস হয়ে গেছে। এখন যে ওরা জানাইছে যে লয়ারের মাধ্যমে আর কি আমরা ইয়ে করছি, ওরা জানাইছে যে আগামী সেপ্টেম্বরের 17 তারিখের ভিতরে কোনো রকমের কন্ট্যাক্ট না করার জন্য। এখন এটার কি কোনো ইম্প্যাক্ট হবে এই যে নতুন যে ল হয়েছে? আচ্ছা, আপনি থাকুন দাদা, আপনি শুনতে পেয়েছেন, বুঝতে পেরেছেন? আমি শুনতে পেরেছি এবং বুঝতে পেরেছি। ওনার অ্যাপ্লিকেশন অনেকদিন ধরে পেন্ডিং আছে, ওনার মায়ের জন্য বোধহয় অ্যাপ্লিকেশন করেছেন, ওনাকে নিয়ে এসেছিলেন ভিজিট ভিসাতে, এখন উনি অ্যাপ্লিকেশন করেছেন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য। এটা ধরে ইম্প্যাক্টেড হবে কিনা, যে পলিসি ম্যানুয়াল এসছে তাতে অবশ্যই ইম্প্যাক্ট হওয়ার কথা, কারণ হলো এটা কোথাও বলা নেই যে এগুলো কবে থেকে কার্যকরী হবে। তার মানে দাঁড়াচ্ছে যে এটা অলরেডি ইম্প্যাক্টেড, অলরেডি এটা এফেক্টিভ, এবং যেগুলো পেন্ডিং আছে তাদেরকেও কিন্তু এই এটার আওতায় আনা হবে। সুতরাং আমার ধারণা যে অবশ্যই আপনার ক্ষেত্রেও প্রযোজ্য করা হবে, কারণ এটা কোথাও বলা নেই যে এটা এতদিন থেকে, শুধু বলা হয়েছে যে এটা আগেও প্রচলিত ছিল, এটা আইনটা কখনো নতুন না, আমরা শুধুমাত্র এটাকে প্রয়োগ করছি নতুন করে বেশি করে। সুতরাং আমার যে ধারণা যে এটা অবশ্যই প্রযোজ্য আপনাদের ক্ষেত্রেও।
সেই প্রশ্নটাই দাদা আমি আসলে দর্শক প্রশ্ন করেছে, আমি করতাম যে এখানে প্রচুর মানুষ আছেন যারা H1B-তে এসেছেন, EV1 EV2 আপনি জানেন এইসব ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন। এর পাশাপাশি অনেকেই আছেন বৈবাহিক সূত্রে যারা আবেদন করেন, তারাও অনেকে অপেক্ষা করছেন অ্যাডজাস্টমেন্ট করার জন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যে নতুন নিয়ম আসলো, যে পেন্ডিং যে কেসগুলো রয়েছে তারাও যদি ইম্প্যাক্ট হয় তাহলে তাদের আসলে এখন মানে পথটা কোথায়? তাদেরও কি নিজ দেশে ফেরত যেতে হবে, তারপরে এসে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, নাকি কিভাবে এটা সমাধান হবে? ওকে, যেভাবে আমি বুঝছি, যেভাবে এসে সেটা আমি একটু আগেই বলেছিলাম। প্রথমত কিছু ভিসা আছে যেগুলো ডুয়েল ইন্টেন্ট। ডুয়েল ইন্টেন্ট মানে যেমন আপনার H1B ডুয়েল ইন্টেন্ট, L1 ভিসা ডুয়েল ইন্টেন্ট, K1 ভিসা ডুয়েল ইন্টেন্ট। ডুয়েল ইন্টেন্ট মানে হলো যে ভিসাগুলোতে আপনি অলরেডি জানেন যে আপনি যদি এখন নন ইমিগ্রেন্ট ভিসা এসেছেন, কিন্তু আপনি এখানে ইমিগ্রেন্ট ভিসার জন্য আপনি প্রসিড করতে পারেন অ্যাট সাম পয়েন্ট। যেমন K1 ভিসাতে আপনাকে যদি কেউ আসে, ফিয়ান্সেকে নিয়ে আসি আমেরিকান সিটিজেন, তাকে আসার পরে 90 দিনের মধ্যে তাকে কিন্তু বিয়েটা করতে হবে। তো সুতরাং সে যদি একবার K1 ভিসাতে নিয়ে আসেন, তারপর তাকে বলা যাবে না এটা লিগালি যে ইউ হ্যাভ টু গো ব্যাক। তো এনিওয়ে সেগুলো অনেকেই হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে কেন, যে ডুয়েল ইন্টেন্ট ভিসা কি, সিঙ্গেল ইন্টেন্ট ভিসা কি। যেমন আপনার ভিজিট ভিসা, এটা সিঙ্গেল ইন্টেন্ট, তার মানে আপনি বলেছেন যে দেশে আসবেন, ঘুরবেন, ঘুরে চলে যাবেন। নাও ইউ চেঞ্জ ইউর মাইন্ড। এতদিন যে এটা ছিল যেটা হলো যে আপনি আসার পরে 90 দিন পরে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, তখন ধরে নেওয়া হচ্ছে যে আপনি মাইন্ড চেঞ্জ করেছেন, বাট এটা ওকে। কিন্তু এর আগে যদি করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি ইনিশিয়ালি আপনার ইন্টেনশন ছিল। তো এই যে স্ট্যাটুটরি কতগুলো ঘটনা আছে, তার মানে আপনার কবে মনে থেকে আপনার ছিল যে এখানে থেকে যাবেন, কেউ জানে না, কিন্তু এটা একটা স্ট্যাটুটরি ধরে নেওয়া ছিল। এখন আপনাকে অ্যাপ্লিকেশন করলে কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু প্রশ্নটা হলো যে আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন নাকি না দেশের বাইরে গিয়ে কনসুলার প্রসেসিং করবেন। সুতরাং যাদের অ্যাডজাস্টমেন্টের স্টার্ট আছে, এখনই ইন্টারভিউর সময় এসছে, তাদের জন্য এটা একটু কঠিন। তার কারণ হলো আপনার যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা হয়তো ছিল যে আপনি এখানেই বসেই করবেন, সুতরাং এটা শ্যাটার্ড হচ্ছে। ভবিষ্যতে অবশ্যই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এবং এটা কতদিন চলবে, এটার আইনি চ্যালেঞ্জ হলে কতখানি টিকবে সেটা নিয়েও কথা আছে। হ্যাঁ, তবে যাদের এখন অ্যাসিলাম যাদের পেন্ডিং আছে, যাদের অ্যাপ্লিকেশন I-485 যেটা অ্যাডজাস্টমেন্ট স্টার্টের জন্য করা হয়, তাদের জন্য একটু অশনি সংকেত অবশ্যই, এবং ওই একটু বি কেয়ারফুল যে সামনে দিকে কী হয়, এটা ডেভেলপমেন্টটা কী হয়। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন যাদের পেন্ডিং আছে তাদের বাতিল হবে না এর মাধ্যমে, তাদের শুধুমাত্র অ্যাডজুডিকেশনটা অনেক কঠিন হচ্ছে, এবং আপনি হয়তো দেশের বাইরে যাবেন কিনা সেটা সিদ্ধান্ত নিতে হয়তো পারবেন, কিন্তু কিছু সময় নেওয়া হোক, যে এক্স্যাক্টলি এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, একটু সময় নিতে হবে যে আরও কোনো ডেভেলপমেন্ট আছে কিনা। দাদা, আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। দর্শক কে আছেন? আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম MD সালাউদ্দিন। হ্যাঁ, বলুন। আমার একটা প্রশ্ন ছিল লয়ের কাছে, সেটা হচ্ছে আমি F1 ভিসাতে আছি, আমার ভিসা এক্সপায়ার হবে এই বছরের নভেম্বরে। বর্তমানে আমার একটা ইউ ভিসা পেন্ডিং আছে, ভিকটিম অফ ক্রাইম। আমার EB3 ভিসা পেন্ডিং আছে, যেটা আমি ফাইলিংটা 10 দিনের জন্য করতে পারিনি, হয়তো নেক্সট মান্থে বা তারপরে ভিসা বোর্ডে আসলে ফাইল করতে পারবো। আমার প্রশ্ন, আমার একটা 1 year US born বেবি আছে, তো আমার প্রশ্ন হচ্ছে বেসড অন দোজ সিচুয়েশনস আমরা কি এখানে থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবো কনসিডারিং এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স? এটা একটা প্রশ্ন। দুইটা প্রশ্ন, আনস্কিল ইমিগ্রেন্ট EB3-তে যেহেতু এটা জব ভিসা, এটা কি ইকোনমিক বেনিফিট হিসাবে দেখা হবে? আমাকে একটু অ্যান্সার দেবেন। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা কয়েকটা পার্ট আছে, সুতরাং একসাথে অ্যান্সার করা খুব কঠিন হলেও আপনার যেহেতু F1 ভিসা, এটা অবশ্যই বর্তমান প্রজ্ঞাপন যে আছে, যে নীতি পলিসি আছে তার আওতায় পড়ছে, সুতরাং আপনাকে প্রমাণ করতে হবে যে হোয়াই ইউ ফল ইনটু এক্সেপশন। it should be very big. আপনার ইউ ভিসাটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা ভিকটিম হিসেবে আপনার একটা আছে, কিন্তু স্টিল আপনাকে এই পলিসির আওতায় আপনাকে প্রমাণ করতে হবে কেন, হাউ আমেরিকা উইল বি বেনিফিটেড।
অবশ্যই এগুলো মানে অসম্ভব না প্রমাণ করা আবার কঠিন যদিও, কিন্তু আমার কাছে মনে হয় না যে একেবারেই অসম্ভব। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার এক্সিস্টিং যে লয়ার আছে তার সাথে কথা বলতে পারেন বা এটাকে আপনি আর একটু দেখতে পারেন। কিন্তু F1 দিয়ে মানে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে অবশ্যই একটা প্রবলেম আছে, যেটা সরাসরি এখানে বলা হচ্ছে, বাট স্টিল নট ইম্পসিবল। বিশেষ করে আপনি এই ভিসা পেন্ডিং থাকার কারণে, কিন্তু স্টিল আপনাকে প্রমাণ করতে হবে যে কেন America will be benefited, how America will be benefited, and how you fall into the exceptional categories. Thank you. দাদা, এই জায়গাটা থেকে আমার যেটা সম্পূরক প্রশ্ন আপনাকে, সেটি হচ্ছে এমনিতেই তো কনসুলার প্রসেসে যে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে, বিশেষ করে 75টা দেশে তো আপনার ভিসা দিচ্ছে না, 39টা দেশে একেবারেই নিষেধাজ্ঞা। তার মধ্যে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে পেন্ডিং কেসগুলোকে যদি আবার দেশে ফেরত গিয়ে কনসুলার মাধ্যমে আসতে হয়, তাহলে আগেরগুলো এখনই ভিসা দিচ্ছে না, তারপরে এগুলোর অ্যাডজাস্টমেন্ট, তো সব কিছু মিলিয়ে এইটা তো বিশাল একটা ব্যাকলগ হতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যে পয়েন্টটা তুলেছেন এটা খুব ইন্টারেস্টিং এবং খুব অমিনিয়াস এবং অবশ্যই খুব মানে খারাপ। কারণ হলো এটা যদি বাংলাদেশে কেউ বাসে চলে থাকেন, আপনি দেখবেন অনেক সময় লেখা থাকে আপনার কোনো অভিযোগ থাকলে চালককে বলুন, আর চালকের সামনে লেখা থাকে গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলবেন না। রাইট? এই অবস্থাটা ক্রিয়েট হচ্ছে এখন এখানে, যে আপনি এদেশে বসে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস চাইতে পারবেন না, আপনি যখন দেশে যাবেন তখন আপনি আসতে পারবেন না। তার কারণ হলো আপনি এখন চালককে আর বলতে পারবেন না, কারণ হলো আমরা তো বন্ধ করে রেখেছি। তো সেটা একটা বিরাট ক্রিয়েট হয়েছে। কাজেই এই ভেরি ডিফিকাল্ট স্বাক্ষর করাতে আমরা যেটা বলি, যেটা সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে অবশ্যই। এরপর আমি বলবো যে প্রত্যেকটা কেসের জন্য কিন্তু আলাদা। কাজে আপনার প্রজ্ঞাপনটা যেটা পলিসিটা যেটা এসছে সেটা কিন্তু একটা সার্বজনীন বলা যেতে পারে যে সবার জন্যই মানে প্রযোজ্য। কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশনটা করেন তখন আপনাকে প্রত্যেকটা কেসকে আলাদা করে এটা প্রমাণ করতে হবে যে কেন আপনি এক্সেপশনের মধ্যে পড়েন। সুতরাং আমি ইন জেনারেল কথাটা বলতে পারবো না যে সবাই আমেরিকার বাইরে চলে যান এবং সেখান থেকে দেখেন। যদি যারা এখানে আছেন তাদের এদেশে বসেই আপনার কেস প্রমাণ করার জন্য আপনার সুবিধা একটা আছে, সেটা কীভাবে করবেন, কতখানি ইনোভেটিভলি, কতখানি আপনার অনেক আগের মতো আর অনেক সহজভাবে করার যেমন স্কোপ নেই, তবে কঠিনভাবে করার জন্য মানে খুব বেশিভাবে আপনার রিগোরাসলি করার মতো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেখানে সেটা করতে পারবেন। সেটা করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হতে পারে। কাজে এটা নির্ভর করে আপনার কেসের উপরে, এবং আপনার অবশ্যই ইউ শুড টক টু এ লয়ার হু ক্যান অফার ইউ দ্য বেস্ট সার্ভিস। মানে দীর্ঘদিন যাবৎ একটি যে প্রসেস চলছিল, মানুষ যেটাতে বলা হচ্ছে ইউজ টু হয়ে গিয়েছিল, এবং ধারণা ছিল যে আমেরিকার ভেতরে অ্যাডজাস্টমেন্ট করলে খুব দ্রুত হয়, এবং সেই অনুযায়ী সবাই কিন্তু এটি করে আসছিল। কিন্তু দাদা, যেটি প্রশ্ন হচ্ছে, এখন আপনি বলছেন যে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করলেই হবে না, কেস বাই কেস প্রমাণ করতে হবে কিছু বিষয় আপনি উল্লেখ করেছেন। এটি কি প্রতিটি কেসের জন্যই প্রযোজ্য, নাকি স্পেশাল কিছু ক্যাটাগরি রয়েছে? সব কিছুর জন্য আপনার প্রযোজ্য। প্রথমত হলো কোথাও বাদ দেওয়া হয়নি, কিন্তু এখানে কতগুলো কথা বলা হচ্ছে যে কোন এক্সেপশনাল ক্যাটাগরির জন্য যদি কোনো এক্সেপশনাল পরিবেশ হয় তাদের জন্য এটাকে মানে তাদের অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটা করা যেতে পারে। তো সেটা আমরা বারবার বলছি যে একই জিনিস আমি বলে যাচ্ছি, সেটা হলো যে ডিসক্রিশন, তাদের ইউএসসিআইএস এর ভাষায় এটা হলো ডিসক্রিশন, তার মানে ইচ্ছা মাফিক বাংলায় যদি বলি। আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস, মানে হলো যে অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে একটা করুণা করছেন, যে হ্যাঁ ঠিক আছে, দেশে মানে অনুকম্পা করছেন। তো এটাকে হাইলাইট করা হচ্ছে। I do not agree with this, but still this is something that we have to deal with. এটা এমন না যে আমি অস্বীকার করলে বা আমি এটাকে যদি বলি এর সাথে সাথে বাতিল হয়ে যাচ্ছে তা না, তবে সেই পরিস্থিতিতে যেটা হচ্ছে তাদের ধরে নেওয়া হচ্ছে যে এটা এক ধরনের আপনি অ্যাপ্লিকেশন করে আপনার এখানে থাকতে দেওয়াটা আমাদের অনুকম্পার বিষয়। সেটা যদি ধরতে যাওয়া যায়, পুরো ইমিগ্রেশন প্রসেসটাই হলো আমেরিকান সরকার আপনাকে এদেশে আসতে দিতে পারেন, নাও দিতে পারেন। সেটাকে তো আর কেউ চ্যালেঞ্জ করার কিছু নেই। এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা এস্টাবলিশড যে কারো এই দেশে যদি আমেরিকান যিনি সিটিজেন না, এই দেশে তাদের আসার কোনো অধিকার না, যেটাকে ফান্ডামেন্টাল কোনো রাইট না। সুতরাং এটা নির্ভর করে আমেরিকান সরকার তাদেরকে আপনি কাউকে সেটা দেবে কিনা। কিন্তু এর বাইরে কথাটা হলো যে এটা যেমন সঠিক, আর সেই অধিকার আমেরিকান সরকারের যে
তার ক্ষমতা, সেটাকে তারা কখনো আনস্ক্রুপুলাসলি অথবা আরবিট্রারিলি কিন্তু ইউজ করে না। এটার জন্য কতগুলো রুলস রেগুলেশন যেগুলো হয়েছে সেগুলোর জন্যই হয়েছে, যাতে মানুষ একটা সার্টেনটি পায়, মানুষ জানে যে এক্স্যাক্টলি কি করলে তার মানে সমস্যা হতে পারে। বর্তমান যেটা মানে যে ইউএসএ যে পলিসি করেছে, সেটা এই সার্টেনটির একটা অভাব আমি দেখি। কারণ হলো এভরিথিং ইজ ভেরি বেগ, সুতরাং ভেরি ডিফিকাল্ট। তো আপনার এই অবস্থায় যদি কেউ অ্যাপ্লিকেশন যারা করেছেন তারা যদি সবাই চলে যাবেন দেশ ছেড়ে, আই ডো নট সি দ্যাট। কিন্তু ফাইট করতে হলে আপনাকে ইনোভেটিভলি করতে হবে। যেটা ইনোভেটিভলি আমি কেন বলি বারবার, শব্দটা হলো এইটা যে প্রত্যেকটা তাদেরও কতগুলো ক্রাইটেরিয়া তারা সেট করেছেন, সেগুলো নতুন। সেগুলোকে আপনাকে যখন আপনি মোকাবেলা করবেন তখন আপনাকে অনেক বেশি ইনোভেটিভ হতে হবে, যে কীভাবে আপনি সেই কথাগুলোকে আপনি ফিরিয়ে দিতে পারেন, কীভাবে সেই কথাগুলো যে ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করতে পারেন। সেজন্য আপনার এবং আপনার লয়ার যিনিই থাকুন তাদেরকে হয়তো অনেক বেশি সময় দিতে হবে। অবশ্যই সেটা নিয়ে কোনো আমি দ্বিমতই করি না, যে অবশ্যই অনেক করতে হবে। সেই সময়ের প্রেক্ষিতে আমি বলি যে নট ইম্পসিবল বাট ভেরি ডিফিকাল্ট, ইয়েস। না, সেটাই দাদা, আমি এই প্রশ্নটা আপনাকে রেখেই মানে রাখছি, যেটি হচ্ছে ম্যারেজ বেসডই সবচেয়ে বেশি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে হয়ে থাকে, একটা জরিপে দেখা গিয়েছে অন্যান্য ক্যাটাগরি থেকে। এখন আমি জানি না যে ম্যারেজ বেসডে কিভাবে স্পেশাল প্রমাণ করবে, সেটি নিয়ে আপনি একটু বলবেন। আমাদের কিছু দর্শক অনলাইনে আছে, টেলিফোনে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আসি। দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল্লাহ আল মাহমুদ। তার কাছে আমার একটা প্রশ্ন। আমার ওয়াইফ আমি করার পরে আমার ওয়াইফ আসছে, তো আমরা গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, 1 বছর হয়েছে। এটা আর কতদিন লাগতে পারে, তার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনি থাকুন। 1 বছর যদি হয়ে থাকে, এটা স্বাভাবিক সময় 1 বছরের আগে কিন্তু আপনার অ্যাসাইলাম মানে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেস করারই কথা। সুতরাং ইউ আর ভেরি মাচ উইদিন দ্য টাইম। সুতরাং যদি আর একটু বেশি দেরি হয়, মানে অনেকটা আর একটু বেশি সময় দেরি, তাহলে আপনি অবশ্যই ম্যান্ডামাস করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, মানে 1 বছরের বেশি দেরি হলে ম্যান্ডামাস করতে পারেন। দর্শক আশা করি উত্তর পেয়েছেন। আর কে আছেন লাইনে, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম সবুজ আহমেদ, জামাইকা থেকে বলছি। আমার ভাই বোনের জন্য 2016-তে আমি অ্যাপ্লাই করছি, এখনো আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই। কতদিন লাগতে পারে, এটাই আমার প্রশ্ন ছিল আর কি। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। দাদা, শুনলেন, আপনি 2016-তে উনি অ্যাপ্লাই করেছে, কিন্তু এখনো উনি অ্যাপ্রুভাল লেটার পায়নি। এটা কি অস্বাভাবিক কিনা? এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। কারণ হলো 2016-তে করে থাকলে অনেকদিন হয়ে গেছে, 10 বছর। অস্বাভাবিক হলেও আপনি দেখবেন যে আপনার অনলাইন অ্যাকাউন্ট আছে কিনা। আপনি সেখান থেকে দেখতে পারেন যে আপনার কোনো আরইপি এসেছিল কিনা। যদি আরইপি এসে থাকে তাহলে সেটা আপনি কোনো অ্যান্সার করেছেন কিনা। অনেক সময় হয় যে আরইপি ওরা পাঠিয়ে দেয় কিন্তু সঠিকভাবে আসে না। কাজে আপনাকে এটা দিয়ে একটু মানে আপনাকে একটু সজাগভাবে থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখবেন যে কোনো আরইপি এসছে কিনা। আর প্রসেসিং টাইমটা তো অবশ্যই দেখার কথা, সেটা হলো যে কতটা সময় লাগে। সেটা হলো, আমি একটু দেখে নিচ্ছি এই মুহূর্তে যে কতটা সময় আছে। সেটা হলো 58 মাস। তার মানে আপনি আপনার এটা অনেক বেশি সময় হয়ে গেছে। কাজে আপনি ইনকোয়ারিও করতে পারেন যে কেন এত সময় লাগছে, তারপরে আপনার ডিসিশন নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আশা করি দর্শক শুনেছেন। দাদা, আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, সাইমা হুসাইন, উনি বলছেন অ্যাসাইলামকারী সন্তানরা কি বিয়ের মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখানে? আবার বলুন। মানে উনি বলছেন অ্যাসাইলামকারীর সন্তানরা কি বিয়ের মাধ্যমে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন? না পারার কোনো, সন্তানরা যদি আমেরিকায় থেকে থাকেন, যাদের আর কি আপনার I-730 করেছেন, তাদের করতে না পারার কোনো কারণ নেই। তবে এটা যে প্রশ্নটা একটু আনক্লিয়ার। কারণ হলো আপনার যাদের স্ট্যাটাস আছে অলরেডি, যদি অ্যাসাইলামকারী বলতে বোঝায় যারা অ্যাসাইলাম পেয়েছেন নাকি অ্যাসাইলাম পেন্ডিং আছে।
এবং অ্যাসাইলাম পেন্ডিং থাকলে কিভাবে আছে, সুতরাং আমার মনে হয় যে প্রশ্নটা সরাসরি অ্যান্সার করা, ইয়েস নো অ্যান্সার করা মুশকিল। শুধুমাত্র আপনাকে কিছু ইনফরমেশন দরকার হবে, সুতরাং বেটার টক টু এ লয়ার। ধন্যবাদ। আচ্ছা, আমাদের দাদা আক্তার আইরিন নামে একজন বলছেন অ্যাসাইলাম ফিটা অনলাইনে কোথায় দেয়া যাবে সেটা কি একটু জানাবেন? এটা আপনি যদি আমাদের ফেসবুকে পেজে যান, সেখানে আমরা অনেক আগে দিয়েছিলাম, কাজে জাস্ট ক্লিক করলে ওখানে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার মুখস্থ নেই। আচ্ছা, অথবা সেটি গুগল করলে ওনাদের পেজও পাওয়া যাবে এবং আপনাদের পেজে ল অফিসের অশোকে কর্মকার পেজে আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে গেলে আমরা এটা অনেক আগে দিয়ে রেখেছিলাম, কাজে আপনি ওখানে গেলেই পেয়ে যাবেন। ধন্যবাদ দর্শক, আশা করি উত্তর পেয়েছেন। আমাদের আরো কিছু দর্শক আছেন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আমার এখানে জিও ফ্যামিলি আছে, বাট আমি আমার হাজবেন্ডের জন্য এখন অ্যাপ্লাই করে ফিউচার মাসে আমার বিয়ে হয়েছে। আমি ভালো শুনতে পাচ্ছি না। আপনি একটু টেলিফোনটি কানে নিয়ে কথা বলুন। আপনি লাউড স্পিকারে আছেন এই জন্য। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার, বলুন। হ্যাঁ, এখন ঠিক আছে। বলতেছি আমি আর কি আমার হাজবেন্ডের জন্য, আমি তো কথা বলবো তো রিপিট আসতেছে। আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, ওকে। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, এটাতে কোনো প্রবলেম হবে? আমি ইউএস সিটিজেন। আচ্ছা, আপনি এখন অ্যাপ্লাই করি নাই, আমি চাচ্ছি কালকে অ্যাপ্লাই করতে। কালকে একটা গত 2 দিন থেকে একটা নিউজ দেখতেছি। আচ্ছা, আপনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন? যেটা আপনি বলছেন, আপনার হাজবেন্ডের আপনি অ্যাপ্লাই করবেন, আমরা জানি না কোথায় উনি আছেন, বাংলাদেশে না এখানে আছেন সেটা না, কিন্তু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখানে উনি এখানে আছেন, কিন্তু অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশন প্রসেস হতে পারে। প্রশ্নটা হলো যে উনি কি এখানে বসে গ্রিন কার্ড নেওয়ার জন্য চেষ্টা করবেন, না উনি দেশের বাইরে কনসুলার প্রসেসিং করবেন। তো এটা ওনার ডিসিশন নেওয়ার সময় আছে অনেকটাই, সুতরাং এটা নিয়ে আর একটু বেটার হবে যখন আপনি প্রাইভেটলি কোনো লয়ারের সাথে কথা বলবেন। তার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার বোঝার জন্য যে কোনটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরো একজন দর্শক আছে টেলিফোনে। দাদা কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আবির, আমি ম্যানহাটন থেকে বলতেছিলাম। হ্যাঁ, বলুন। আমি F1 ভিসায় আছি, এরপরে আমি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম করি। এখন আমি যদি চেঞ্জ অফ স্ট্যাটাস করি, এওস করি, অ্যাডজস্টমেন্ট অফ স্ট্যাটাস, এক্ষেত্রে কি আমি কিভাবে করব, জিনিসটা কিভাবে দাঁড় করাবো? আমি তো দেশে যাইতে পারবো না, কারণ আমি অলরেডি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। দাদা, শুনতে পেলেন আপনি এই প্রশ্নটি? As I said, like, এই যে প্রজ্ঞাপন অথবা পলিসি এসছে, পলিসিটা কিন্তু অনেক কিছু ক্লিয়ার না, কাজে আপনি কোথাও বলা নেই যে কেউ অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে পারবেন না। এটাকে শুধুমাত্র বলা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করতে গেলে এটা খুব রিগরাসলি দেখা হবে, এবং সেক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে যাদের জন্য আপনাকে মানে নিরুৎসাহিত করা হচ্ছে যে আপনি এখানে বসে করবেন, এবং আপনি দেশের বাইরে গিয়ে প্রসেসিং যেটা হয় কনসুলার প্রসেসিং বলা হচ্ছে, সেটাই ছিল অরিজিনাল ইন্টেন্ট অফ দ্য লেজিসলেচার। এটা অবশ্যই আপনার ইউএসসিএস এর বক্তব্য বলছি, আমার বক্তব্য না, যে অরিজিনাল ইন্টেন্ট ছিল লেজিসলেটরদের। এটা নিয়ে অবশ্যই কথা হতে পারে যে অরিজিনাল ইন্টেন্টের মধ্যে অ্যাডজাস্টমেন্ট যে ছিল না তাও তো না, কিন্তু এনিওয়ে দ্যাট ইজ মাই কমেন্ট। বাট ইউএসসিএস যেটা বলছে সেটা হচ্ছে যে অরিজিনাল ইন্টেন্ট হলো যে আপনি কনসুলার প্রসেসিং করে আসবেন, কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসও কিন্তু আইন থেকে এসছে, বরং পলিসিতে যেগুলো বলা হয়েছে পলিসি আইনের ব্যাখ্যা করেছে মাত্র। পলিসি আইনের ব্যাখ্যা যদি আইনের যে ইন্টেন্ট তার বিপক্ষে যায় তাহলে সেটা আলটিমেটলি ল থাকে না, কিন্তু সেটা অবশ্যই আবার কোর্টে যেতে হবে, কোর্টই বলতে পারে। সুতরাং এই মুহূর্ত পর্যন্ত যেটা আছে সেটা হলো যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কোনো কথা নেই, কিন্তু আলটিমেটলি কোনটা আপনার জন্য ভালো হবে বা আপনি আলটিমেটলি কীভাবে এটা স্ট্র্যাটেজি নেবেন সেটার জন্য আপনাকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমার ধারণা অবশ্যই আমি আপনাকে অনেক প্রশ্ন করতে পারবো না বা করা ঠিক হবে না, এবং আপনি উত্তর দেবেন না। সুতরাং বেটার ইউ টক টু দ্য লয়ার, যারা এই সমস্ত আপনাকে সঠিকভাবে আপনাকে অ্যান্সারটা দিতে পারে। সমস্তগুলো যেসব আপনার পয়েন্টগুলো আছে, ইস্যুগুলো আছে, সেগুলোকে সমস্তগুলোকে
সঠিকভাবে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু দাদা রাজনৈতিক আশ্রয়ে থাকার পরে তো দেশে নিরাপদ না, তাহলে কিভাবে উনি কনসুলার প্রসেসে আসবেন? প্রথমত হলো দ্যাট ইজ ইয়োর পয়েন্ট। ইউএসসিএস তো আপনাকে ইউএসসিএস কে প্রমাণ করতে হবে যে কেন আপনার এদেশে থাকা জরুরি এবং এদেশে কেন আমেরিকার বেনিফিট আছে। মানে আপনি যে নিজে কথা বলছেন আমি শুনেছি যে আমি হয়তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন আছে, সুতরাং আপনি এই ইস্যুটা আপনাকেই তুলতে হবে। আচ্ছা আচ্ছা, কোথাও কোনো এক্সেপশন হিসেবে দেওয়া নাই যে আপনি যদি অ্যাসিলাম করে থাকেন তাহলে আপনি আপনাকে এই দেশে বসে করতে পারবেন। যদি অ্যাসিলাম আপনার গ্রান্ট হয়ে থাকে তাহলে ভিন্ন কথা। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়। তার মানে এখন শুধু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন করলে হবে না, তার পাশাপাশি প্রমাণ করতে হবে অনেকেরই যে কেন আমেরিকাতে বসে উনি নিবে এবং অথবা কেন আমেরিকাতে উনি থাকতে চায় বা থেকে এই গ্রিন কার্ড প্রসেসে যেতে চায়। হাউ আমেরিকা উইল বি বেনিফিটেড, হাউ আমেরিকা উইল বি বেনিফিটেড, মানে নতুন করে এই বিষয়গুলো প্রমাণেরও ব্যাপার থেকে যাচ্ছে এখন, আগে হয়তো সেগুলো ছিল। আমি বলছি এটাকে ইনোভেটিভ হতে হবে, কারণ হলো গতানুগতিক ধারায় আমরা এই অনেকগুলো জিনিস থাকতো। আমরা যেমন ওয়েবারের সময় আমরা অনেক শুধু এইগুলোকে আমরা ফেস করেছি। ওয়েবার যখন আপনাকে কোনো জায়গায় কোনো ইনএডমিসিবিলিটি থাকে বিভিন্ন কারণে, তাদের এইসব কন্ডিশনগুলোকে যদি আমরা দেখি তখন আমাদের ক্ষেত্রে এইসবগুলোকে প্রমাণ করতে হতো অনেক কিছু। এখন সেটা যখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে আসছে, সুতরাং সেটা একটা অমিনাস থিং এবং অবশ্যই এটা একটু ভিন্ন। সুতরাং এটাকে ইনোভেটিভলি দেখতে হবে। সুতরাং প্রত্যেকটা কেস কিন্তু ভিন্ন এবং প্রত্যেকটা কেস নিয়ে আমাদেরকে আলাদা করে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। আমাদের ফেসবুকে একজন আয়েশা যারা, উনি বলছেন উনি EV3 স্কিল যারা অলরেডি I-485 অ্যাপ্লাই করেছে, মেডিকেল ডান, বায়োমেট্রিক দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এখন অপেক্ষা করছে গ্রিন কার্ডের জন্য, তাদেরও কি দেশে গিয়ে আবার নতুন করে কনসুলার প্রসেসে আসতে হবে? একই প্রশ্ন বারবারই হচ্ছে, কিন্তু আসলে দর্শকের প্রশ্ন এখন I know মানে এভরিওয়ান ইজ প্যানিকড। আপনার এটা যেভাবে এসছে সেটা হলো বোল্ড ফ্রম দ্য ব্লু। হঠাৎ করে যারা কিনা চিন্তা করেছেন আমার কিছুদিনের মধ্যে হয়ে যাবে, প্রত্যেকের প্রসেসিং টাইম দেখছেন, প্রত্যেকে অপেক্ষা করছেন যে আমাদের সমস্ত কিছু প্রায় শেষ, এই সময় এই পলিসিটা অনেক কাইন্ড অফ বোল্ড ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাতের মতো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার হলো যে অ্যাগেন যেটা আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস কিন্তু অবৈধ করা হয়নি, বা এটা অবৈধ না, বা আপনি চাইতে পারবেন না। এটা রিগরাসলি এখন করতে হবে, অনেক কিছু প্রমাণ করতে হবে। সেই জিনিসগুলোকে প্রেক্ষিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে হোয়াট ইজ দ্য বেস্ট ফর ইউ। আচ্ছা দাদা, আমাদের আল মামুন নামে একজন প্রশ্ন করেছেন আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে উনি অ্যাসাইলাম উইন করার পরে ওনার ছেলে মেয়ে ওয়াইফ এখানে আসছে, 1 বছর হয়ে গেছে, উনি ওনাদের জন্য গ্রিন কার্ডের অ্যাপ্লাই করেছে, এখনো কিছু পায়নি, কোনো মানে ওদের থেকে কোনো উত্তর পায়নি, এখন ওনার করণীয় কি? অ্যাপ্লাই করেছেন I-730 করে উনি নিয়েছেন, কাজে I-485 করেছেন। এই মুহূর্তে ওনাকে অপেক্ষা করতে হবে। যদি কতদিন ধরে করেছেন তা আমি বলতে পারবো না, আপনি বলেননি। তো যদি আপনার ইনকোয়ারি করার মতো সময় থাকে ইনকোয়ারি করতে পারেন, যদি না হয়ে থাকে এখনো তাহলে অপেক্ষা করুন, যখন ইনকোয়ারি করার সময় হবে তখন হোপফুলি ইউ শুড বি ফাইন। বাট বর্তমান অবস্থার প্রেক্ষিতে মানে আপনার উচিত হবে কনসাল্ট করা আপনার লয়ারের সাথে যে আপনার অবস্থাটা, আপনার পার্টিকুলার কেসের অবস্থাটা কি, আপনার ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো। সুতরাং এটা অন এয়ারে আমরা বলতে পারবো না যে আপনি আপনার পার্সোনাল ডিটেইলসগুলো আপনি বলুন। আচ্ছা, এই পর্যন্ত আমি বলতে পারি। দাদা আসলে একই প্রশ্নগুলো বারবারই আসছে, তারপরেও আমি আমাদের শেষ পর্যায়ে তারপর আমি একটা বিষয় আপনার সঙ্গে, মানে আমার আজকে সামারি হিসেবে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, হয়তো অনেক দর্শকের এই প্রশ্নটি থাকতে পারে। তার মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন আমেরিকা থেকেই করা যাবে, সেটা অফিসার নির্ধারণ করবে যে কাকে এখান থেকে দেয়া যাবে, বা সেটা আপনি যেমনটি বললেন যে কিছু সার্কামস্টেন্সেস রয়েছে, অথবা কাকে কনসুলের মাধ্যমে আসতে হবে, পুরো ব্যাপারটা কি এরকমই কিছু? ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি কি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস চান নাকি দেশের মধ্যে আপনি চলে যেতে চান। আচ্ছা, যেটা বারবার বলা হচ্ছে সেটা হলো যে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসটাকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে এটা খুব কম ক্ষেত্রে এটা তারা করতে চান, গ্রান্ট করতে চান। সুতরাং কখনোই বলা হয়নি যে আপনি চাইতে পারবেন, আপনি অবশ্যই চাইতে পারবেন,
কিন্তু তারা দেবে কিনা, দেওয়ার জন্য ক্রাইটেরিয়া কিগুলো আছে সেগুলোকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে এইভাবে করা হবে, এবং সেগুলো ইউএসসিএস এর যিনি থাকবেন কর্মকর্তা অফিসার যিনি থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন, এবং তার সেই ডিসক্রিপশনটা অনেক ডিসক্রিপশন আছে সেইগুলো বলা হচ্ছে। সুতরাং অ্যাগেন আপনি ডিসিশন নিতে পারবেন। সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা যিনি যারা কম্পিটেন্ট কোনো লয়ারের কাছে আপনাকে সেটা নিয়ে কথা বলতে হবে, যাতে কিনা আপনার সামগ্রিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া যায় যে হুইচ ইজ বেটার ফর ইউ। সেটা হলো কথা। সেটা না আমি বারবার বলেছি, আমি অ্যাভয়েড করার জন্য বলছি না কথা, যে আমি বলতে চাই না সেটা না। আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু গিভ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এটাকে যেহেতু রাইট অ্যান্সার সরাসরি বলা মুশকিল, কারণ হলো পুরো প্রত্যেকটা কেস আলাদা, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, বিভিন্ন রকম কেস থাকে, সুতরাং সঠিকভাবে কিন্তু বলা যায় না যদি না আপনার কেসটা যাকে আপনি বলছেন কোনো মতামত দিতে সে পুরোপুরি জানে, এবং সেই জানাটা আপনার অন এয়ারে করা মুশকিল না, অসম্ভব। সুতরাং আমি বারবার উত্তরটা হয়তো দিয়েছি, অনেক সময় মনে হতে পারে যে অ্যাভয়েড করছি। আই এম নট অ্যাভয়েডিং, আই এম জাস্ট ট্রাইং টু টেল দ্য ট্রুথ। না চাইলেও তো দাদা আসলে অন এয়ারে অনেক কিছু বলা যায় না, তারপরেও আপনি অনেক কিছু ক্লিয়ার করেছেন। সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে যে এটিকে আসলে বন্ধ বা নিষিদ্ধ করা হয়নি, জাস্ট প্রসেসটিকে হয়তো চেঞ্জ করা হয়েছে, এবং আপনি যেটি বললেন যে কেস বাই কেস এখন ডিফারেন্ট ওয়েতে হয়তো মূল্যায়ন হবে। আগে হয়তো সবাইকে একসাথে করা হতো, এরকমই কিছু হয়তো হতে যাচ্ছে। তারপরেও সামনে হয়তো যত দিন যাবে হয়তো এটি ক্লিয়ার হবে। দাদা আপনাকে বিশেষ ধন্যবাদ দাদা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা হয়তো অন্যদিন আপনার সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। খুব অল্পতেই সময় দ্রুত শেষ হয়ে গিয়েছে আপনার সঙ্গে আলোচনা করতে। আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। এবং আমাদের অ্যাটর্নি মহোদয় যেমনটি বারবারই বলার চেষ্টা করেছেন যে আসলে আশা বা স্বপ্ন শেষ হয়ে যায়নি, নতুন একটি আইন না, এটা পুরনো ছিল, হয়তো নতুন করে সেটাকে ইমপ্লিমেন্ট করছে। আপনারা যারা এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের অ্যাপ্লাই করতে চান, এখন আপনাকে অ্যাপ্লাইয়ের পাশাপাশি হয়তো সেটা প্রমাণ করতে হবে কেন আমেরিকাতে বসে আপনাকে সেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস দেওয়া হবে বা অ্যাপ্রুভ করা হবে। নতুন করে সেই প্রমাণটি করতে হবে যে আমেরিকা কেন আপনাকে নিয়ে বেনিফিটেড হবে। এটি হচ্ছে এখন একটি বিষয়, অথবা কেস বাই কেস সেটিকে ডিফারেন্ট ওয়েতে হয়তো চিন্তা করা হবে। তাই আরো সময় যত যাবে তত এই আইনের অনেক কিছু পরিষ্কার হবে। এখনো সবকিছু ক্লিয়ার না, কারণ এটি একটি মেমোরান্ডাম আকারে রয়েছে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের আবেদন যদি সুযোগ থাকে আপনারা করে যান। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।